আজকে যে ক্রাইম স্টোরিটা বলবো সেটা ফিলিপিন্সের একটা ঘটনা। ফিলিপিন্সের লাপু টাপু এলাকায় ক্রিস্টান লি বলে একটা মেয়ে থাকতো, বয়স ছিল 16 বছর। তার বাবা স্থানীয় একটা কোম্পানিতে চাকরি করত, তার মা ছিল হাউসওয়াইফ। আর লি ছিল খুব ধার্মিক একটা মেয়ে। প্রত্যেক দিন সে বিকেলবেলায় 4টের সময় স্থানীয় চার্চে যেত। সেখানে গিয়ে চার্চের বিভিন্ন কাজ, পরিষ্কার করা ইত্যাদি এগুলো করতো। করার পরে সে প্রেয়ারে যোগ দিত। প্রেয়ার হয়ে যাওয়ার পরে সে ঠিক রাত 8টার সময় বাড়ি ফিরে আসতো। প্রত্যেক দিন এইভাবেই চলতো। ঘটনার দিন মানে 9 মার্চ 2019, সেদিন কিন্তু যথারীতি প্রত্যেক দিন যেমন সে যায় চার্চে, সেদিনও চলে যায় 4টের সময়। কিন্তু রাত 9টা বেজে গেলেও যখন সে ফিরে আসে না, তো তার মা আর বাবা একটু চিন্তায় পড়ে। আশেপাশের প্রতিবেশীদের কাছে খোঁজ নেওয়া হয়, তার বন্ধু বান্ধব যাদের কাছে সে যেতে পারে এমন সব জায়গায় ফোন কলে খোঁজ নেওয়া হয়। তারপরে প্রতিবেশীরা সবাই মিলে চার্চে যায়। চার্চে গিয়েও যখন খোঁজ নেয়, তো ওখানেও জানতে পারে যে সে এসছিল, কিন্তু আজ একটু তাড়াতাড়ি সে চলে গেছে। এবার লিয়ের বাবা মা আরও বেশি চিন্তায় পড়ে। তো সবাই মিলে চলে যায় স্থানীয় যে পুলিশ স্টেশন, সেখানে পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি করে। পুলিশ আসে। পুলিশ এসে সেই জায়গাগুলোতেই লিকে খুঁজছিল যেখানে লিয়ের প্রতিবেশী মা বাবা সবাই মিলে অলরেডি খুঁজে ফেলেছে, যেমন চার্চ বা বাড়ির আশেপাশে বা বন্ধু বান্ধবদের বাড়িতে। কিন্তু পুলিশ আবার সেই জায়গাগুলোতেই খুঁজতে থাকে। তারপরে রাত হয়ে যায়, পুলিশ ফিরে যায় আর সবাইকে বলে যে যার বাড়ি যাও, কালকে সকালবেলায় আবার দেখা যাবে কোথায় গেছে। আর্লি মর্নিং পুলিশের কাছে একটা ফোন কল আসে একটা চাষির। সে চাষিটা বলে যে আমার জমিতে একটা ডেড বডি পড়ে রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে নিজের টিমকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। লিয়ের মা বাবাকেও সেখানে ডাকা হয়। ডাকার পরে আরও অনেক লোকজন গিয়ে সেখানে ভিড় জমায়। এবার সবাই যখন দেখে, তো বডিটার এমন অবস্থা ছিল যে এত নির্মমভাবে তার সাথে টর্চার করা হয়েছিল তাকে, যে দেখার মতো অবস্থায় সেটা ছিল না। আর মা বাবা তার জামা কাপড় দেখে চিনতে পারে যে এটা তাদেরই মেয়ে। এমনকি মুখটাতেও অ্যাসিড দিয়ে নষ্ট করে ফেলা হয়েছিল। শরীরের সব অঙ্গগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। এমনকি শরীরের ভেতর থেকে যে অর্গ্যানগুলো আছে সেগুলোকেও টেনে হিঁচড়ে বের করে দেওয়ার মতো অবস্থা। যাই হোক, পুলিশ সেই বডিটাকে নিয়ে চলে যায়। তারপর পোস্টমর্টম হয়। আর এদিকে লোকজন ভীষণ ক্ষুব্ধভাবে পুলিশকে, প্রশাসনকে দোষারোপ করতে থাকে যে ঠিক টাইমে তারা যদি ঠিকমতো স্টেপ নিত, ঠিকভাবে খুঁজতো, তাহলে মেয়েটার এই পরিণতি হতো না। মেয়েটার বডি দেখে লোকজন এটুকু বুঝতে বাকি ছিল না যে মেয়েটার সাথে রেপ হয়েছে। কিন্তু সেই সময় প্রশাসন পোস্টমর্টম রিপোর্টটা শুধুমাত্র এটাই বলা হয় ওতে যে কোনো ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করার ফলে মারা গেছে। কিন্তু স্থানীয় লোকজন বা যারা দেখেছে তারা এই ব্যাপারটাকে কখনোই মেনে নিতে চায়নি। এবার ওখানকার যে তদন্ত সংস্থা এনবিআই, তাকে এই ভারটা দেওয়া হয় যে ক্রিস্টান লিয়ের কিভাবে কি হলো সেটা যেন তারা তদন্ত করে দেখে। এবার প্রথম তদন্তটা শুরু হয় চার্চ থেকে আর ক্রিস্টানের বাড়ির চারিপাশ থেকে। সেখানে যখন খোঁজ নিয়ে দেখা যায়, তখন তারা জানতে পারে যে ক্রিস্টানের একটা বয়ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জন। তো জনের কাছে যাওয়া হয়। জন বলে যে সেই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু পুলিশ কোনোভাবে, এত জনতা ক্ষুব্ধ হয়ে গেছিল যে পুলিশ যে কোনোভাবে কারোর ওপরে এই দোষটা দিয়ে নিজেকে ক্লিয়ার করতে চাইছিল। সেই জন্য তারা জনকে বলে যে না, তুমিই করেছো। জনকে অ্যারেস্ট করা হয়। জনকে অ্যারেস্ট করার পরে জনকে জেলে দিয়ে দেওয়া হয়। এদিকে জন সবসময় বলছিল যে তার গার্লফ্রেন্ড অবশ্যই ছিল লি, কিন্তু তার সাথে কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে, সে এই ব্যাপারে কিছুই জানে না। তারপরে জনের ফ্যামিলির কাছে আরও 9 জন সাক্ষী ছিল যারা প্রমাণ করতে পারবে যে সেদিন, মানে যেদিন লি মারা গেছে, সেদিন সারাদিন
জন নিজের বাড়িতেই ছিল, বা ওই যে 9 জন তারা তাকে বাড়িতে থাকতে নিজের ফ্যামিলির সাথে দেখেছে। এই ব্যাপারগুলো যখন হয় তখন পুলিশ বাধ্য হয় যে জনকে ছেড়ে দিতে হয় তাকে। জনকে যখন জেল থেকে ছেড়ে দেওয়া হয় আর প্রমাণিত হয় যে জন নির্দোষ, তখন জনতার আক্রোশ এতটাই বেড়ে যায় যে সরকার নির্ণয় নেয় যে এই তদন্তটা আবার নতুন করে শুরু করা হবে। 2 এপ্রিল 2019 লিয়ের ডেড বডিটাকে কবর থেকে বের করা হয়, আবার পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমে জানা যায় যে ধারালো অস্ত্র দিয়ে বারবার তাকে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাত করার আগে তাকে একাধিকবার রেপ করা হয়েছে। যে ব্যাপারটা আগে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সক্ষম হয়নি। তারপরে তদন্ত শুরু হয়, সিসিটিভিগুলো চেক করা হয়। সিসিটিভি যখন চেক করা হয় তখন দেখা যায় যে লি প্রত্যেক দিনের মতো 4টের সময় চার্চে এসছিল, কিন্তু ঠিক সন্ধেবেলায় 6টার সময় সে চার্চ থেকে বেরিয়ে গেছিল। আর তার সঙ্গে একটা সিসিটিভির ফুটেজে কাউকে কথা বলতে দেখা যায়, কিন্তু দুজনের ফেস ভালোভাবে দেখা যাচ্ছিল না, দুজন পেছন ফিরেছিল, যার জন্যে বোঝা যায়নি যে মানুষটা সঙ্গে কে। 21 এপ্রিল একটা দোকানে চুরি করতে গিয়ে একটা চোর ধরা পড়ে, তার নাম ছিল রেনেটো। তার ফোনটা পুলিশ নিয়ে নেয় আর তাকে জেলে বন্ধ করে। তদন্তকারী সংস্থা যখন ক্রিস্টান লিয়ের অনলাইন অ্যাক্টিভিটিগুলো খতিয়ে দেখছিল, তখন তদন্তকারী অফিসারেরা দেখেন যে ক্রিস্টান লি একটা বিশেষ অ্যাকাউন্ট, যেটার নাম ছিল সিজি ডায়েস, তার সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করেছে পুরো ফেব্রুয়ারি মাস, তারপরে নিজের মৃত্যুর আগের দিন পর্যন্ত। যে চোর রেনেটো ধরা পড়েছিল তারও ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলে দেখা হয়, সেটাতে নাম ছিল সিজি ডায়েস। তখন পুলিশের বুঝতে বাকি থাকে না যে সিজি ডায়েস বা রেনেটোই হচ্ছে ক্রিস্টান লিয়ের সেই ফেসবুক ফ্রেন্ড। এবার তাকে যখন পুলিশ ঠিকমতো জিজ্ঞাসাবাদ করে তখন বোঝা যায় যে সে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল। খোলার পরে সে ক্রিস্টান লিকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। তারপরে তারা ঘন্টার পর ঘন্টা পুরো 1 মাস অনেক চ্যাটিং করে। পুরো 1 মাস ঘন্টার পর ঘন্টা অনলাইন চ্যাটিং করার পরে সে লিকে বলে যে সে তার সাথে দেখা করতে চায়। লি বলে কোনো ব্যাপার নেই, আমি তো প্রত্যেক দিন চার্চে যাই। চার্চের অ্যাড্রেসটাও সে তাকে দেয় আর বলে যদি তুমি চলে আসো তাহলে নিশ্চয় দেখা হবে। 9 মার্চ যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিনটা ঠিক হয় তাদের দুজনের দেখা করার দিন। তো লি কিন্তু ঠিক টাইমে 4টের সময় চার্চে চলে যায়। চার্চ থেকে 6টার সময় সে বেরোয়। বেরোবার পরে সে মেসেজ করে যে তুমি কোথায়, সে বলে আমিও চার্চের সামনে। তো লি যখন একটু এগিয়ে যায় দেখে চার্চের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে যখন সে তাকায় তখন সে বুঝতে পারে লিয়ের বয়স ছিল 16 বছর, আর অনলাইন এতদিন যার সাথে সে চ্যাটিং করছিল বা নিজের ব্রেকআপের পরে মন খুব খারাপ হওয়ার পরে যার সাথে তার বন্ধুত্ব হয়েছিল, যার সাথে কথা বলে সে নিজের মন ভালো করার চেষ্টা করছিল, সে আসলে ছিল একজন 43 বছরের ভদ্রলোক। দেখার পরে তার ইচ্ছা করে না কথা বলতে। তখন সে বলে যে আমি যার সাথে কথা বলছিলাম সে তুমি নয়, কিন্তু ভদ্রলোক তো নাছোড়। সে বলে না, আমার সাথে তোমাকে কথা বলতেই হবে। লি কিছুতেই যখন রাজি হয় না, এদিকে সন্ধে নেমে এসছে। লি তখন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিয়ের বয়স 16 বছর আর সে ছিল 43 বছর। সে অনেকটাই ক্ষমতাবান, শক্তিশালী। সে জোর করে লিকে সেই একটু দূরেই একটা ক্ষেতের মধ্যে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে তার সাথে দুর্ব্যবহার করে, সেই সঙ্গে তাকে মেরেও ফেলে। এই ঘটনাটা জানার পর সে তো জেলেই ছিল, বিচার চলছিল, আর সারা দেশে আন্দোলন চলছিল যে ফিলিপিন্সে ফাঁসির সাজাটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, যে যত বড়ই ক্রাইম করুক ওখানে ফাঁসির সাজা দেওয়া হবে না। কিন্তু জনগণ বলছিল এই ধরনের যে ক্রাইম যেগুলোতে এইভাবে বর্বরভাবে নিষ্ঠুরভাবে মানুষের ক্ষতি করে, সেই সময় কিন্তু অবশ্যই ফাঁসির সাজা দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ রেনেটো বা ডায়েস দেয়নি সরকারকে। সে 25 মে নিজেই জেলেই আত্মহত্যা করে। এই ব্যাপারগুলো প্রত্যেক মানুষের মাথায় রাখা উচিত। একজন অপরিচিত মানুষের সাথে
সম্পর্ক তৈরি করার আগে, চ্যাটিং করার আগে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে অনেকটা ভাবনা চিন্তা, বা দেখা করার আগে বিশেষ করে অনেক কিছু ভাবনা চিন্তা করার দরকার আছে। না হলে অনেক অনেক বড় ক্ষতি হয়ে যেতে